নমস্কার। চ্যাটার্জি পরিবার কথার কোলাজে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা আজকে প্রায় ভুলে যাওয়া এখনকার প্রজন্ম, অন্তত গত 3টে প্রজন্ম জানি না বিষয়টা কী হয়েছিল। নকশাল আন্দোলন এবং সেই আন্দোলনের ওপর নির্ভর করে, সেই আন্দোলনের ওপরে কলকাতায় হয়েছিল গণহত্যা। ভাবা যায় না সেই হত্যার বীভৎসতা। 1971 সালের 12 ও 13ই আগস্ট উত্তর কলকাতার বরানগর কলোকিয়ালি কাশীপুর একটি সংগঠিত গণহত্যার ঘটনা ঘটে। এটি ছিল অতি বাম রাজনীতি, নকশাল আন্দোলন দমনের নামে পরিকল্পিত হত্যাকাণ্ড। এই সময় নকশাল আন্দোলন মানুষের জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল, কারণ তখন আর নকশাল আন্দোলন সেই ভূমিহীন দরিদ্র কৃষকদের দার্জিলিংয়ে নকশালবাড়ি থেকে যা শুরু হয়েছিল, জমি পাইয়ে দেওয়া বা অত্যাচারী অতিরিক্ত শোষণকারী যোদ্ধার খুন, এসবের মধ্যে ছিল না। তখন আন্দোলন হয়ে গিয়েছিল চারু মজুমদার, কানু সান্যালের তত্ত্বাবধানে শ্রেণীশত্রু খতম করা। শ্রেণীশত্রু যাকে মনে হতো তাকেই খতম করে দিত। আপনি হয়তো আপনার পাড়ায় যিনি এই নকশাল ছেলেদের কন্ট্রোল করেন বা দেখেন, বা যিনি এই আন্দোলনের একজন নেতা হয়ে গেছেন, স্বঘোষিত বা অঘোষিত, তার যদি মনে হয় যে আপনি খুবই ভালো সচ্ছল পরিবার, দুবেলা মাছ ভাত খান, রোববারে মাংস খান, আপনি শ্রেণীশত্রু, আপনাকে খতম করে দেবে। নকশাল আন্দোলনের সব থেকে যেটা খারাপ লাগে জানেন তো, সেটা হচ্ছে কয়েকশো তরুণ, যারা লেখাপড়ায় অনেকে তাদের মধ্যে ভালো ছিল, একটা বিশাল অংশ গিয়েছিল যাদের ভবিষ্যতের কোনো আশা ছিল না, পড়াশুনোতে অসম্ভব মিডিওকারের থেকে অনেক নিচে। তারা ওই সমস্ত আন্দোলন করে ভাবতে, যদি কোনো রকমের ঘোলা জলে মাছ ধরতে পারি, এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, এরকম একটা মানসিকতা থেকে তারা গিয়েছিল। আর এক শ্রেণীর গিয়েছিল যারা প্রেসিডেন্সি, স্কটিশ, এই সমস্ত ভালো কলেজের ছাত্ররা। তারা আবার একটা অদ্ভুত রোম্যান্টিক বৈপ্লবিক আবেগে উদ্বুদ্ধ হয়ে তারা এই কানু সান্যাল, চারু মজুমদারের কথার জালে ভুলে তারা এই নকশাল আন্দোলনে গিয়েছিল। নকশাল আন্দোলন অনেকেই বলেন খুব অর্গানাইজড, খুব ভালো, কিন্তু আমরা যারা চোখে দেখেছি আমরা জানি কিছুই অর্গানাইজ ছিল না। ইতস্তত বিক্ষিপ্ত খুনের রাজনীতি ছিল, আর অসম্ভব বড় বড় কথা ছিল। বড় লোকের পিঠের চামড়া দিয়ে গরিবের পায়ের জুতো হবে, দেয়াল লিখন, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম, এ সমস্ত, চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, বন্দুকের নলই শক্তির উৎস, এরা অসম্ভব বড় বড় কথা ছিল। পড়াশুনো বাদ দিয়ে এই গ্রামেগঞ্জে চলতো, এবং তার কংগ্রেস শাসন তখন প্রচণ্ড দমননীতি চলেছিল। সেই বিষয়টাই আপনাদের আমি শোনাব। নকশালের সব থেকে আমার খারাপ লাগা জায়গাটা, আমাদের বয়সী ছেলেরাই তো তখন যেত, অকারণে ছেলেগুলো মৃত্যুবরণ করেছে। ওরা জানতও না যে ওদের এই মৃত্যুর ফাঁদের মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে, যেটা অন্ধগলি, এখান দিয়ে কোথাও যাওয়া যাবে না। ওরা সেইটুকু বিশ্লেষণ করেনি। ওরা ভেবেছিল আমরা মুক্তি নিয়ে আসবো। এইভাবে হয় না, তার একটা সংগঠিত আন্দোলন লাগে। সেই জিনিসটা ওদের বোঝার তখন বয়স ছিল না, আমাদেরও ছিল না। রক্ত ফুটছে, কিছু একটা করতে হবে, দেশে অরাজকতা, ঝাঁপিয়ে পড়ো। 1971 সালের 12 ও 13ই আগস্ট, আমি বললাম এটি ছিল অতিবাম রাজনীতি, নকশাল আন্দোলন দমনের নামে পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার ফলে রীতিমতো একটি বড়সড় সংখ্যা তরুণ যুবকদের হত্যা করা হয়। মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, এরম শোনা যেত। জানি না সত্যি মিথ্যে, গঙ্গায় গিয়ে তো দেখিনি। আবার এও শোনা গিয়েছিল যে পিচের গাড়িতে
কিছু মৃতদেহ ঢুকিয়ে পাচার করে দেওয়া হয়েছে। কারণ এই আক্রমণকারী কারা? এই আক্রমণকারী প্রধানত অভিযোগের তীর ছিল কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনীর দিকে, এবং স্থানীয় সমাজ বিরোধী। এই সম্বন্ধে আমার একটা কথা বলার আছে, আমার নিজের দেখা ঘটনা। আমি তো বারে বারে বলেছি, আমি ইতিহাস এবং ঘটনার আনুপুঙ্খ তুলে ধরি, এখানে কোনো রং থাকে না, যা দেখেছি সেটাকে তো অবিশ্বাস করার কোনো কারণ নেই। তখন আমি দক্ষিণ কলকাতার কলকাতা শহরতলি অঞ্চলে কোথাও একটা থাকতাম। সেই অঞ্চল একেবারে মুক্তাঞ্চল ছিল। নারকেল গাছের তলায় বোমা পোঁতা রয়েছে, এখানে ওখানে বোমা, দিনের বেলা ছোড়াছুড়ি চলে, অদ্ভুত একটা অঞ্চল ছিল। এই ছেলেগুলোকে সমস্ত নকশালের অ্যাকশন স্কোয়াডের মধ্যে নাকি ঢোকানো হয়েছিল। এরা অ্যাকশন স্কোয়াডের মেম্বার ছিল। এদের মধ্যে ক অক্ষর গোমাংস, কমিউনিজম কাকে বলে তাও জানে না, বাম রাজনীতি অতিবাম রাজনীতি কিছু জানার প্রশ্নই ওঠে না। কথাটা আমি বোকার মতো বলছি, জানার প্রশ্নই ওঠে না। এরা শুধু জানতো যে কী করে গুন্ডামি করে হুলিগান হয়ে জিনিস আদায় করে নেওয়া যাবে, ওয়াগন ব্রেকিং থেকে সমস্ত রকম কাজ এরা করতো। আর এরাই অ্যাকশন স্কোয়াডে রিক্রুট হয়েছিল। এরা কাজ করতো, এদের আশ্রিত স্থানীয় সমাজ বিরোধী, এরা 1 নম্বরের সমাজ বিরোধী ছিল। পুলিশ ও আধা সামরিক বাহিনী যখন এই কাণ্ডটা ঘটে বরানগর কাশীপুরে, পুলিশ আধা সামরিক বাহিনী, পুলিশের যা কাজ, নীরব দর্শক হয়েছিল। তারা কোনো রকম বাধা তো দেয়নি। নীরবতা সম্মতির লক্ষণ সে হিসেবে বলতে পারেন যে পরোক্ষ মদত দিয়েছিল। শোনা যায় 12-13 আগস্ট রাতে অন্ধকারে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে টেনে বের করা হয় অসংখ্য তরুণ যুবক ছেলেদের। প্রথমে প্রচণ্ড পেটানো হয় নির্মমভাবে, তারপর ধারালো অস্ত্রের আঘাত করা হয় শরীরের নানা জায়গায়। তারপরেও যদি প্রাণ বলে কিছু থেকে থাকে, তখন একটা বুলেট খরচা করে, একটা গুলি করে তাকে হত্যা করা হয়। হত্যার পর যাতে শনাক্ত করতে না পারা যায়, সমস্ত দেহতে জামাকাপড় বলে তো আর কিছু নেই, ওই অত মারধর ইত্যাদির পরে, ধস্তাধস্তির পরে সারা মুখে শরীরে আলকাতরা মাখিয়ে, তারপর কয়লার গুঁড়ো ছড়িয়ে সেই মৃতদেহগুলোকে ট্রাকে করে রতনবাবুর ঘাট, প্রামাণিক ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর সেগুলোকে কিভাবে পাচার করা হতো বলতে পারবো না, সে খবরও কোনো কাগজে সেরকমভাবে দিত না। বিচ্ছিন্নভাবে যা শুনতাম, বিশ্বাসযোগ্য নয়, এখানে বলছি না। এই যে নকশাল আন্দোলনটা হয়েছিল, এরা কি পেতে চেয়েছিল? পেল না তো কিছু। মাঝখান থেকে প্রচুর তরুণ প্রাণ, যারা কাজকর্ম করে, যাদের নিজে শক্তিশালী না হয়ে শক্তিমান অন্যায়কারীকে আঘাত করা যায় না, এরা সেই ব্যাপারটা ভুলে গিয়েছিল। চারু মজুমদার, কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল, এই 3 জনের নেতৃত্বে নকশাল আন্দোলন গড়ে উঠেছিল। এদের সবাই, চারু মজুমদার, কানু সান্যাল, এরা প্রত্যেকেই ছিল অবিভক্ত সিপিআইয়ের মেম্বার, সেখান থেকে সিপিএমের মেম্বার, সিপিএম থেকে এরা আবার আলাদা হয়ে গিয়ে মাও ML করে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সিপিএম, লেনিনিস্ট, এরা আবার আরও উগ্র এরা করে। তো ML করে এরা বিদ্রোহ করে, সশস্ত্র বিদ্রোহ। আর জঙ্গল সাঁওতাল 1952 সাল থেকে নানা রকম তার নিজের কমোডিটি, নানা রকম সমস্যা নিয়ে মানুষটি খাঁটি যুক্ত ছিলেন। চারু মজুমদার গ্রেপ্তার হন 1972-এ 16ই জুলাই, এবং তারপর চারু মজুমদার জেলেই মারা যান। কানু সান্যাল আত্মহত্যা করেন। দেখুন, এরা নিজেরা তো রাস্তা দেখতে পেলই না, আবার এতগুলো ছেলে মেয়েকে শুধুমাত্র উত্তেজক বিপ্লবের কথা বলে টেনে নিয়ে এসে তাদেরও মৃত্যুর কারণ হলো, এবং নিজে আত্মহত্যা করলো। তার অত্যন্ত দরিদ্র মানুষ, কুঁড়েঘর। হ্যাঁ, একটা মহান আদর্শের প্রতি তার আকর্ষণ ছিল, তার মহত্বকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু জানানোর পরেও বলছি যে আন্দোলন যদি ওয়েল অর্গানাইজড না হয়, বিপ্লব কখনো কয়েকটা খুনের মধ্যে দিয়ে হয় না।
আর চারু মজুমদারের শ্রেণীশত্রু খতমের এই যে নীতিটা তারা নিল, ফলে নকশাল আন্দোলন থেকে সাধারণ মানুষের সহানুভূতি আগেও কমই ছিল এবং একেবারেই সরে গেল। আর এই নকশালদের কংগ্রেস তো নয়ই, সিপিএম একদম সমর্থন করতো না। এই কলকাতা শহরে বিরাট গণহত্যা, 100-র ওপরে তরুণ মারা গিয়েছিল বলেই ধারণা। কোনো সংবাদপত্র পরিষ্কার করে খবরটা বলেনি। আর তখন তো এত সোশ্যাল মিডিয়া, এত রকম খবর রাখার জায়গাও ছিল না। এই বিষয়টা আমার অনেক দিন ইচ্ছে ছিল আপনাদের জানালাম পরবর্তী প্রজন্মগুলোকে। যারা নকশাল সম্বন্ধে জানতে চান, জানার সুযোগ খুব কম। নমস্কার।